আচ্ছা, আমাদের আজকে হচ্ছে রিকেটসি পড়া। তো এর আগের দিন আমাদের ইস্ট অ্যান্ড রিকেটসি চ্যাপ্টারের মধ্যে ইস্টের পার্টটা আমাদের শেষ হয়েছে। তো আজকে আমাদের রিকেটসি পার্টটা শুরু, ঠিক আছে? তো রিকেটসি আর ইস্টের মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে, দুইটা পুরোপুরি আলাদা, কিন্তু জাস্ট আমরা ছোটো ছোটো চ্যাপ্টারের জন্য একসাথে রেখেছি আর কি, ঠিক আছে? তো রিকেটসির টপিক্সটাই পুরো আলাদা। দেখো, rickets are obligate intracellular very small gram negative bacilli that multiply within cytoplasm of eukaryotic cells। তো এখানে বলতেছে যে রিকেটসিগুলো অব্লিগেট মানে আমরা আগে দেখছিলাম ভাইরাসের ক্ষেত্রে যে অব্লিগেট মানে হচ্ছে বাধ্যতামূলক পরজীবী, অব্লিগেট প্যারাসাইট মানে অর্থাৎ সে অন্য কোনো হোস্ট ছাড়া সে সার্ভাইভ করতে পারবে না, অর্থাৎ মাল্টিপ্লিকেশনের জন্য বা রিপ্রোডাকশনের জন্য সে অবশ্যই অন্য কোনো হোস্টের মধ্যে তাকে থাকতে হবে। ইন্ট্রাসেলুলার অর্থাৎ তারা সেলের মধ্যে কোনো একটা হোস্টের সেলের মধ্যে তারা বসবাস করবে এবং মাল্টিপ্লাই করবে। ভেরি স্মল এবং সাইজে খুবই ছোট। গ্রাম নেগেটিভ বেসিলা, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ তোমরা ব্যাকটেরিয়ার সময় পড়ে এসছো যে যারা স্টেইন করলে স্টেইনটাকে ধরে রাখতে পারে না তারা হচ্ছে গ্রাম নেগেটিভ, ঠিক আছে? ব্যাসিলাই দ্যাট মাল্টিপ্লাই উইদিন সাইটোপ্লাজম অফ ইউক্যারিওটিক সেলস। আচ্ছা, এখানে বলতেছে ব্যাসিলাইটা কি ছিল? হ্যাঁ, ব্যাকটেরিয়ার একটা রূপ ছিল কি ব্যাসিলাই, তাই না? ব্যাসিলাসটা ছিল একটু লম্বা টাইপের আর কি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের একটা কথা বলছে, দেখো, দ্যাট মাল্টিপ্লাই উইদিন সাইটোপ্লাজম অফ ইউক্যারিওটিক সেলস, অর্থাৎ যারা ইউক্যারিওটিক সেলের মধ্যে তারা মাল্টিপ্লিকেশন করবে, অর্থাৎ তারা তাদের রিপ্রোডাকশনটা ইউক্যারিওটিক সেলের মধ্যেই করবে, এই জন্য তাদেরকে ইন্ট্রাসেলুলার বলা হচ্ছে, ঠিক আছে? They have very small genome composed of 1 to 1.5 million base pairs। এখানে একটা কথা দেখো যে সেটা হচ্ছে হ্যাঁ, এদের এই বেস পেয়ারটা খুবই কম, ঠিক আছে? বেস পেয়ারটা কম কি জন্য? কারণ মাত্র 1 থেকে 1.5 মিলিয়ন, অর্থাৎ প্রায় তোমার 10 থেকে 15 লক্ষ মিলিয়ন, অর্থাৎ 10 থেকে 15 লক্ষ বেস পেয়ার থাকবে। বেস পেয়ারটা কি? এ টি বা এর সাথে যেরকম টি, জির সাথে সি, এরকম প্রত্যেকটা হচ্ছে একটা একটা বেস পেয়ার, এরকম 10 থেকে 15 লক্ষ বেস পেয়ার থাকবে। তো এটাকে অনেক ছোট বলা হচ্ছে কেন? কারণ নর্মালি ইউক্যারিওটের ক্ষেত্রে এটা অনেক লম্বা থাকে, বিশেষ করে মানুষের ক্ষেত্রে অ্যাবাউট কত 3 to 4 জিবি আর কি, হ্যাঁ, গিগা বেস পেয়ার থাকে। মিলিয়নের তো মিলিয়ন, কিন্তু এখানে গিগা পর্যন্ত থাকে, ঠিক আছে? এই জন্য এই বেস পেয়ারটা ইম্পর্টেন্ট কি জন্য? যে কোনো প্রাণীর ক্যারেক্টারিস্টিক্স তার এই বেস পেয়ারের উপর ডিপেন্ড করে, অর্থাৎ তার জিনোমিক সিকোয়েন্স যেটা সেটার উপর ডিপেন্ড করে। বিশেষ করে বর্তমানে যেটা চলতেছে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং, সেটার উদ্দেশ্য কিন্তু একই, যে তাকে কীভাবে তার দুর্বল পয়েন্টটা খুঁজে বের করার জন্যই তাকে সম্পূর্ণ জানার জন্য জিনোম সিকোয়েন্সিংটা করা হচ্ছে। আচ্ছা, দিস অর্গানিজমস বিকজ অফ দেয়ার স্মল সাইজ আর অনস থট টু বি ভাইরাসেস। তো একদা এক সময় যখন এদের সাইজ খুবই মানে ছোট থাকার কারণে এদেরকে ধারণা করা হতো যে এরা হয়তো ভাইরাস, হ্যাঁ। কারণ তখন আসলে জ্ঞান বিজ্ঞান অতটা উন্নত ছিল না, এই জন্য এটাকে ভাইরাস হিসেবে ট্রিট করা হতো বা ভাইরাস হিসেবে মনে করা হতো, ঠিক আছে? নিভারদেলেস দিস অর্গানিজমস আর ব্যাকটেরিয়া বিকজ দে শো সাম সিমিলার ক্যারেক্টারিস্টিক্স। কিন্তু আসলে এরা হচ্ছে ব্যাকটেরিয়া, কারণ এরা ব্যাকটেরিয়ার মতো কিছু সিমিলার ক্যারেক্টারিস্টিক্স শো করে, ঠিক আছে? Rickets are very short rods that are barely visible in light microscope। এখানে কথা বলতেছে রিকেটসিগুলো হচ্ছে খুবই ছোট রডের মতো বা লম্বাকৃতি কিছু ব্যাসিলাই, যেগুলোকে আমরা বলি লম্বা, তো সেরকম রডের মতো আকৃতি এদের। তো এরা কি করবে? লাইট মাইক্রোস্কোপে খুবই মানে হালকাভাবে দেখা যাবে আর কি, ঠিক আছে? লাইট মাইক্রোস্কোপটা যেহেতু মানে এটা তোমার ম্যাগনিফিকেশন পাওয়ারটা কম থাকে, এই জন্য এটা অনেক কম আর কি, সহজ মানে ছোটো, তো এই জন্য খুব হালকাভাবে দেখা যাবে। স্ট্রাকচারালি দেয়ার সেল ওয়াল রিজেম্বলস দ্যাট অফ গ্রাম নেগেটিভ রডস। তো গঠনগতভাবে তাদের যে সেল ওয়ালটা সেটা অনেকটা কিসের মতো? গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়াগুলো আছে তাদের মতো। বাট দে স্টেইন পুরলি উইথ দ্য স্ট্যান্ডার্ড গ্রাম স্টেইন। কিন্তু তারা খুবই দুর্বলভাবে তারা কী করে? গ্রাম স্টেইনের কারণে তারা কালারফুল হয়, ঠিক আছে? রিকেটসি ডিভাইড বাই বাইনারি ফিশন উইদিন দ্য হোস্ট সেল। তো রিকেটসি সাধারণত বাইনারি ফিশনের মাধ্যমে তারা রিপ্রোডিউস করে, এবং সেটা কোথায়? হোস্ট সেলের ভিতরে, অর্থাৎ ইন্ট্রাসেলুলার এরা। আচ্ছা, এরপর দেখো হিস্ট্রি, কিভাবে রিকেটসিটা আবিষ্কার হলো বা প্রথম কিভাবে কি এটাকে আইডেন্টিফাই করলো। আচ্ছা, ফার্স্টে দেখো, দ্য জেনাস রিকেটসি ইজ নেমড আফটার হাওয়ার্ড টেইলর রিকেটস।
ঠিক আছে, একজন বিজ্ঞানী ছিল এইচ.টি. রিকেটস। তো তার জন্ম ছিল দেখো কত, 1871-এ, মারা গেছে 1910 সালে। ঠিক আছে, তো সে এটা কী করছিল, তার নাম অনুযায়ী, তার নাম ছিল রিকেট। তো সেই রিকেট থেকেই তার এই প্রজাতিটার নাম করা হয়েছে রিকেটসি। দেখো কি বলছে, হু স্টাডিড এ রকি মাউন্টেন স্পটেড ফিভার ইন দ্য বিটার রুট ভ্যালি অফ মন্টানা। অর্থাৎ একটা বিটার রুট ভ্যালি আছে, উপত্যকা যেটাকে বলা হয়, মন্টানা একটা উপত্যকা। তো সেইখানে সে গবেষণা করতেছিল রকি মাউন্টেন স্পটেড ফিভার, মানে এক ধরনের জ্বর যেটা সাধারণত পাহাড়ি এলাকায় খুব বেশি হয়। তো এই জ্বর নিয়ে সে যখন মানে করতেছিল, গবেষণা করতেছিল, তো তো তখন সে এটাকে আর কি আননোন একটা স্পিসিসকে সে আইডেন্টিফাই করতে পারছে। ঠিক আছে, Ricketts was devoted to his research and on several occasions injected himself with pathogens to study their effects. দেখছো মানুষের মানে সিরিয়াসনেস লেভেল বা তার যে কী পরিমাণ প্যাশন ছিল এই জিনিসটির উপর, সে কী করছে, যে রিসার্চের প্রতি এই পরিমাণ ডেভোটেড বা নিমগ্ন ছিল যে সে কয়েকবারই তার যে এইগুলো ছিল আর কি প্যাথোজেন নিয়ে সে কাজ করছে, সেই প্যাথোজেনগুলোর ইফেক্টটা দেখার জন্য সে নিজের বডিতেই সে ইনজেক্ট করতো। ঠিক আছে, অর্থাৎ সে এই জিনিসটা কাজ করবে কিনা বা এই জিনিসটা মানে কীরকম ইফেক্ট দেবে, তখন তো আসলে এরকম ক্লিনিক্যাল ট্রায়ালের প্রচলন ছিল না, বা মানুষকে এভাবে মানুষের উপর দেওয়া যায় এভাবে হয়তো সবসময় সেই সিচুয়েশন বা সেই সুযোগটা পাইতো না। এই জন্য সে বিজ্ঞানী নিজে নিজে কী করতো, নিজের বডিতে সে ইনজেক্ট করতো যাতে ওই জিনিসটার ইফেক্টটা সে বুঝতে পারে বা দেখতে পারে। ঠিক আছে, In 1910, Ricketts became interested in a strain of typhus known as Tabardillo due to a major outbreak in Mexico City. 1910 সালে দেখো কি বলছে, তো সে রিকেটস একটা টাইফাস একটা স্টেট নিয়ে সে হলো আর কি, আগ্রহী হলো টেনে কাজ করার জন্য। ঠিক আছে, এবং যেটার নাম ছিল তখন টাবারডিলো। ঠিক আছে, এবং এটা একটা বিশাল মহামারী সৃষ্টি করছিল মেক্সিকোতে। এটা কত সালে, 1910 সালে। আচ্ছা, তো 1910 সালে যখন একটা মহামারী হলো টাবারডিলো নামে একটা টাইফাসের কারণে, তো বিজ্ঞানী রিকেটস তখন এটা নিয়ে গবেষণা করার জন্য আগ্রহী হয়ে উঠলেন। হ্যাঁ, এরপর দেখো কী ঘটনা ঘটলো। Days after isolating the organism that he believed caused typhus, he himself died of the disease. বুঝছো, অর্থাৎ সে যখন এটাকে আইসোলেট করলো আর কি, আইসোলেট করার পরে সে মোটামুটি করে ফেলছে যে এই অর্গানিজমের কারণেই টাইফাস রোগটা হচ্ছে বা এই ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। তো এটা সে যখন মানে মোটামুটি প্রুভও করে ফেলছে, তারপরে সে কী করলো, নিজেই ওই ডিজিজে মারা গেল। অর্থাৎ যে ডিজিজ থেকে সে মাইক্রো অর্গানিজমটাকে কী করলো, আইসোলেট করলো, তো ওই ডিজিজে সে নিজেই মারা গেল। বুঝছো, অর্থাৎ 1910 সালে সে জীবনের সবচেয়ে বড় আবিষ্কারটা করলো এবং সাথে সাথে সে ওই আবিষ্কারের কারণে সে মারা গেল। তো এই জন্য তার স্মরণার্থেই এটাকে আর কি জীবাণু বা এই প্যাথোজেনটাকে রিকেটসিয়া নাম দেওয়া হয়েছে আর কি 1910 সালে। আচ্ছা, এরপরে দেখো ট্যাক্সোনমি আর কি। ট্যাক্সোনমি সম্পর্কে তোমরা বেশ ভালো করে জানো যে ট্যাক্সোনমিটা কি। ট্যাক্সোনমিটা হচ্ছে যে যখন কোনো একটা প্রাণী সম্পর্কে আমরা জানতে চাই, তাহলে প্রাণীটা আসলে কোন গোত্রের বা কোন প্রজাতির বা তার ফ্যামিলি কোনটা বা আসলে সে কোন জগতের মধ্যে পড়ছে, এই জিনিসগুলো জানা খুব দরকার। তো এই জিনিসগুলো জানলে পরে হয় কি যে আমি সহজেই এটাকে আইডেন্টিফাই করতে পারি, এবং আননোন কোনো যদি স্পিসিস আমরা পাই, সেটা প্ল্যান্ট হতে পারে, অ্যানিমেল হতে পারে, তাহলে সেটাকে আমরা কী করতে পারি, ইজিলি ফাইন্ড আউট করতে পারি যে এটা আসলে কোনটার মধ্যে পড়ছে। ঠিক আছে, ট্যাক্সোনমিটা দেখো, ফার্স্ট হচ্ছে অর্ডার হচ্ছে রিকেটসিয়ালস, ট্রাইব বা উপজাতি হচ্ছে কি রিকেটসি, আর ফ্যামিলিটাকে কী বলা হচ্ছে, রিকেটসিয়াসি। বুঝছো, রিকেটসিয়াসি। জেনারা হচ্ছে রিকেটসি, ওরিয়েন্টিশিয়া অ্যান্ড এরলিশিয়া। অর্থাৎ এই তিন ধরনের জেনারা সাধারণত পাওয়া যায়, অর্থাৎ গণের মধ্যে এই তিনটে পাওয়া যাচ্ছে, যে সেগুলো কি কি, রিকেটসি, ওরিয়েন্টিশিয়া অথবা এবং এরলিশিয়া। ঠিক আছে, এই তিনটে হচ্ছে তার জেনাসের নাম। ঠিক আছে, যে জেনারা বা জেনাসের নাম, যেটার নাম হচ্ছে বাংলা হচ্ছে কি গণ। বুঝছো, এরপর দেখো আমাদের মরফোলজিটা আমরা কি বলছিলাম, যে কোনো প্রাণীর সাইজ, শেপ এবং তার যে ডিস্ট্রিবিউশন অফ অর্গানস, এই মরফোলজি বলতেছি। তো মরফোলজিটা দেখো এটা কীরকম দেখতে, দেয়ার স্মল গ্রাম নেগেটিভ কক্কোব্যাসিলাই ভ্যারিং ফ্রম 0.3 to 0.6 to
0.2 to 2 মিটার ইন সাইজ, অর্থাৎ এটা হচ্ছে ছোট গ্রাম নেগেটিভ কক্ষ ব্যাসিলাই, অর্থাৎ কক্কাসের মতো গোলাকারও হতে পারে, আবার তোমার ব্যাসিলাইয়ের মতো হতে পারে, অর্থাৎ দুইটা মিলে একটা শেপ হবে। এবং তাদের আকৃতিটা হবে কত দেখো, 0.3 থেকে 0.6 অথবা তোমার 0.8 থেকে 2 মিলিমিটার, এর হচ্ছে সাইজের পরিমাণটা, ঠিক আছে। দে আর নন মোটাইল অ্যান্ড নন ক্যাপসুলেটেড, তো এরা সাধারণত মানে চলাচলে অক্ষম, অর্থাৎ এরা যে জায়গাতে স্থির থাকে সে জায়গাতেই থাকে, নিজেরা আসলে চলাফেরা করতে পারে না, বুঝছো, এরকম অবস্থা। অ্যান্ড নন ক্যাপসুলেটেড, এবং তাদের বাইরে কোনো ক্যাপসুল নাই, ঠিক আছে। Their stain poorly with gram stain, but are stained well with the following: deep red with Machiavello and Gymnase stain, and bluish purple with Zimsa and Castan। অর্থাৎ তো এরা সাধারণত গ্রাম স্টেইন, যেটা যার দ্বারা আমরা গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভটাকে আলাদা করতে পারি, তো এরা সাধারণত ওই ধরনের স্টেইনে বা গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ স্টেইনে তারা কোনো ধরনের কি দেয় না, কালার দেয় না, বা কালার দিলেও খুব কম পরিমাণে দেয়। কিন্তু এরা সাধারণত আরও দুইটা কালার যেগুলো আছে, বিশেষ করে ম্যাচিয়াভেলো এবং জিএমনেজ স্টেইন, এবং এর সাথে দেওয়া হচ্ছে লাল রঙের সে কালার দেয়, আর ব্লুইশ পার্পল অর্থাৎ একটা নীলাভ বেগুনি কালার দেয় কখন, যখন জিমসা এবং সেস্টান বা ক্যাস্টান এই স্টেইনের সাথে যখন সে মানে তাকে মিক্স করা হয় বা স্টেইন করা হয়, তখন সে এই ব্লুইশ পার্পল এই কালারটা সে তখন দেয়, অর্থাৎ এটা হচ্ছে তার মরফোলজি সম্পর্কে মোটামুটি আইডিয়া। আচ্ছা, এরপরের ফিগারটা দেখো, এখানে মোটামুটি ফিগারগুলো সম্পর্কে দেখো, বাম পাশে দেওয়া আছে একটা নির্দিষ্ট একটা আর কি একটা রিকেটসি দেওয়া আছে, আর ডান পাশে যে হোস্টের মধ্যে রিকেটসিটা কীভাবে কাজ করতে সেটা দেখাচ্ছে। তো দেখো বাম পাশের যে পিকচারটা সেটা কিন্তু অনেকটা গোলাকৃতির, হ্যাঁ, মানে গোলাকৃতি বা একটা মোটামুটি রাউন্ড শেপের একটা শেপ দেখা যাচ্ছে, এবং সেখানে বেশ কয়েকটা দেখো আমরা দেখতে পাচ্ছি, একটা বর্ডার দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের রিকেটসের একটা আউটলাইন বোঝা যাচ্ছে, এবং ভিতরে ছোট ছোট কিছু পার্ট আছে, সেগুলো সাইটোপ্লাজম বা এরকম ধরনের অর্গানস, এবং চারদিকে একটা স্লাইম লেয়ার আছে, দেখো স্লাইম লেয়ারটা দেখা যাচ্ছে, এটা আসলে সাদা কালো একটা পিকচার উঠছে, এটা মেবি লাইট মাইক্রোস্কোপ দিয়ে দেখা হয়েছে আর কি, ঠিক আছে। এরপরে ডান পাশে দেখো, ডান পাশে আমাদের যে রিকেটসি সেলটা, এটা কোথায় আছে, তার হোস্ট সেলের মধ্যে আছে। হোস্টটা কি, হোস্টটা হচ্ছে এখানে চিকেন এমব্রায়ো সেল, অর্থাৎ একটা মুরগির এমব্রায়ো বা ভ্রূণীয় যে কোষ আছে সেই কোষের মধ্যে রেখে রাখা হয়েছে। তো তখন সেখানে সে যেরকম দেখাচ্ছে তাকে সেরকম সাইজটা এখানে প্লেস করা হয়েছে। দেখো কী কী আছে, স্ক্যাটার্ড রিকেটসি কোথায় আছে, নিচের দিকে ছড়িয়ে আছে, বুঝছো। আর এক জায়গায় আছে ম্যাসেজ অফ রিকেটসি নিউক্লিয়াস, অর্থাৎ এরা সেলের নিউক্লিয়াসের মধ্যে একসাথে জড়ো হয়ে আছে অনেকগুলো, দেখছো অনেকগুলো মানে ক্লাস্টার হয়ে আছে আর কি, এটাকে একসাথে নিউক্লিয়াসের মধ্যে জড়ো হয়ে আছে। এরপরে চারদিকে হচ্ছে চিকেন এমব্রায়ো সেলটা আছে এবং নিউক্লিয়াসটা দেখতেছে, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে এরা গুচ্ছ আকারে দুইটা জায়গায় আছে, আর বাকি বাইরে এরা মানে খুবই স্ক্যাটার্ড অবস্থায় বা ছড়িয়ে ছিটিয়ে এরা বিভিন্ন জায়গায় এরা এখানে অবস্থান করতেছে, ঠিক আছে। তো এই দুইটা ফিগার থেকে আমরা বুঝতে পারতেছি যে রিকেটসি আসলে কিভাবে থাকে। হ্যাঁ, রিকেটসি সাধারণত সে হোস্ট সেলের মধ্যে থাকবে, এবং হোস্ট সেলের মধ্যে সে কী করবে, পপুলেশন বাড়াবে বা তার রিপ্রোডাকশনটা করবে। তো হোস্ট সেলকে যদি না পায় তাহলে সে কিন্তু মানে রিপ্রোডাকশনে যাইতে পারবে না, এবং হোস্ট সেলের ভিতরেও সে যেটা নিউক্লিয়াস যেটা সেটার মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণে থাকবে, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে সে একটা ক্লাস্টার করে তৈরি হয়ে থাকবে বা গুচ্ছাকারে থাকবে, কিন্তু যখন নিউক্লিয়াসের বাইরে তখন সে স্ক্যাটার্ড অর্থাৎ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এখানে একটা এইভাবে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গা জুড়ে থাকবে। আর যখন সে নিউক্লিয়াসের মধ্যে থাকবে তখন সে একটা ক্লাস্টার হিসেবে থাকবে, অর্থাৎ একটা জড়ো হয়ে একটা বিশেষ জায়গায় থাকবে, ঠিক আছে। এটাই মোটামুটি। আচ্ছা, এরপরে আসলো আমাদের দেখো রেপ্লিকেশন অফ রিকেটসি। রেপ্লিকেশনটা কি, যে তোমার নতুন করে কপি তৈরি করা। রেপ্লিকা মানে হচ্ছে কোনো কিছুর কপি বা প্রতিলিপি বা নকল, ঠিক আছে। তো আমাদের এখানে রেপ্লিকেশন অফ রিকেটসিটা হচ্ছে যে রিকেটসি কীভাবে আমরা প্রতিলিপি তৈরি করতে পারি বা অনুলিপি তৈরি করতে পারি, ঠিক আছে। দেখো কী কী উপায় হতে পারে।
ফার্স্টে কি বলছে ইনফেক্ট এন্ডোথেলিয়াল ব্লাড ভেসেলস। তো ফার্স্টে কী করবে, এন্ডোথেলিয়াল যে ব্লাড ভেসেলটা আছে সেটাকে সে অ্যাটাক করবে বা ইনফেক্ট করবে, ইনডিউসড ফ্যাগোসাইটোসিস, এবং সে কী করবে ফ্যাগোসাইটোসিসটাকে প্রমোট করবে। ফ্যাগোসাইটোসিস আমরা কী জানি, ডাব্লিউবিসি এসে যখন কোনো প্যাথোজেনকে সে খেয়ে ফেলে বা এনগালফ করে ফেলে, গিলে ফেলে, তখন সেই প্রসেসটাকে আমরা বলে থাকি ফ্যাগোসাইটোসিস। ওকে, লাইসিস অফ ফ্যাগোসোমস অ্যান্ড এন্ট্রি ইনটু সাইটোপ্লাজম। এরপরে যখন এরা তোমার কী করবে, ফ্যাগোসোমটা কী হবে, লাইসিস অর্থাৎ ব্রেকডাউন বা গলে যাবে, বিগলন হয়ে যাবে, এবং এরা সাইটোপ্লাজমের মধ্যে এন্ট্রি নেবে, অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে এরা ঢুকে পড়বে। এরপরে 3 নম্বর স্টেপটা হচ্ছে তোমার রেপ্লিকেশন, অর্থাৎ এটা কপি তৈরি করবে। 4 নম্বর পোর্শনটা হচ্ছে রিলিজ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বের হয়ে যাবে। দেখো ফিগারটা দেখো নিচে, তো ফিগারে মোটামুটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। দেখো নিচের দিকে বাম পাশে যেটা, সেটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেল। ঠিক আছে, যে সেলটা একটু বড় সাইজের রিকেটসির তুলনায়। তো রিকেটসি সেখানে ফার্স্টে আসবে। তো আসার পরে কী করবে দেখো, যখন ভিতরে ঢুকবে, ঢোকার পরে তখন সেলটা তো বুঝবে যে রিকেটসি আমার জন্য প্যাথোজেন, তখন সে কী করবে, প্যাথোজেনের এগেনস্টে সে তখন ফ্যাগোসাইটোসিস মানে ইন্ডাকশন করবে বা ফ্যাগোসাইটোসিসটাকে স্টার্ট করবে। তখন ফ্যাগোসাইটোসিস হলে কী হয় আমরা জানি, ওই জিনিসটাকে ঘিরে ফেলে তোমার ফ্যাগোসোম বা লাইসোসোম জাতীয় এনজাইমগুলো। তো ফ্যাগোসাইটোসিস যখন ইন্ডাকশন হবে, তখন ওই রিকেটসিগুলোকে তোমার ওই ঢেকে ফেলবে আর কি, চারদিক থেকে ফ্যাগোসোমটা ঢেকে ফেলবে বা ঘিরে ফেলবে। ঠিক আছে, ঘিরে ফেলার পরে তখন এরা নিজেরা কী করবে, ফ্যাগোসাইটোসিসের মধ্যে থেকেই রেপ্লিকেশন বা নতুন নতুন আরও বেশি রিকেটসি সেল তৈরি করবে। তো রিকেটসি সেল যখন তৈরি হয়ে যাবে, পরবর্তীতে এরা কী করবে, রিলিজ করবে। রিলিজটা হবে কীভাবে, যে এই সেলটা ব্রেকডাউন করবে, এন্ডোথেলিয়াল যে সেলের মধ্যে সে ছিল সেই সেলটা ব্রেকডাউন করবে এবং সেল লাইসিসের মাধ্যমে এটা বের হয়ে যাবে। আর একটা জিনিস যেটা ঘটতে পারে যে ফোকাল লাইসিস, বুঝছো? তো ফোকাল লাইসিসটা কি, যে তোমার মোটামুটি যে কোনো একটা সাইড দিয়ে জাস্ট একটা নির্দিষ্ট পার্ট সেটা হয়ে যাবে, লাইসিস হয়ে যাবে, ফেটে যাবে, সেখান থেকে তোমার রিকেটসি নতুন যে তৈরি হলো সেগুলো বের হয়ে আসবে। এরপর একটা হইতে পারে যে বার্ডিং হইতে পারে। ঠিক আছে, বার্ডিংটা তোমরা আগে দেখছো যে কোনো একটা জায়গা থেকে সেল ওয়ালটা একটু প্রজেকশন বা অভিক্ষেপের মতো বের হয়, পরে ওখান থেকে নতুন ধরনের সেল তৈরি হয় বা মাঝখানে একটা সেল ওয়াল তৈরি হওয়ার কারণে এটা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, বার্ডিংয়ের মাধ্যমে কিছু হতে পারে। তো এগুলো ব্র্যাকেটে যেগুলো দেওয়া যায় এগুলো তোমার স্পিসিসের নাম। ঠিক আছে, বার্ডিং কারা করে, ফোকাল লাইসিস কারা করে, সেল লাইসিস কারা করে, এগুলোর ব্র্যাকেটে যেগুলো দেওয়া আছে, আর মানে হচ্ছে রিকেটসি, আর তারপর এগুলো হচ্ছে জেনাস, অর্থাৎ কে কোনটা মানে মেথড প্রিফার করে সেগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেখো ট্রান্সমিশন। ট্রান্সমিশনটা আমরা কি বলতেছি, যে ট্রান্সমিশনটা হচ্ছে যে একজনের দেহ থেকে বা এক হোস্ট থেকে সে আর এক হোস্টে কীভাবে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা বলতেছি ট্রান্সমিশন। তো দেখো, the most striking aspect of the life cycle of the rickets is that they are maintained in nature in certain arthropods such as ticks, lice, fleas and mites, and with one exception are transmitted to humans by the bite of arthropod. বুঝছো, এখানে কি বলতেছে কথাটা দেখো, যে আমাদের রিকেটসের লাইফ সাইকেলের মধ্যে সবচেয়ে মারাত্মক বা সবচেয়ে চমকপ্রদ জিনিসটা হচ্ছে যে এরা কি করে, যে তারা সাধারণত নেচারের মধ্যে মেনটেন হয় বা তারা কিভাবে বেঁচে থাকে, তারা সাধারণত আর্থ্রোপোডা যে বর্গ আছে আমরা জানি, আর্থ্রোপোডা পরের প্রাণীদের মধ্যে তারা মানে লাইফ সাইকেল পুরো করে এবং তাদের সাহায্যে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে। ঠিক আছে, তো আর্থ্রোপোড কারা কারা আছে, বিশেষ করে আরশোলা, টিকটিকি, আরশোলা, এরপরে তোমার ধরো চিংড়ি। ঠিক আছে, এরপরে যে আর কি আছে শুকনার মধ্যে, উকুন বলো বা আরও বেশ কিছু উদাহরণ দিছে আর কি, টিক্স, এরপরে ফ্লিস, এরপর মাইটস, এগুলো হচ্ছে তোমার এই আর্থ্রোপোডা পর্বের উদাহরণ। বিশেষ করে যে গরুর গায়ে ছোটো ছোটো পাওয়া যায় আর কি, পরজীবী বা উকুনের মতো জিনিস পাওয়া যায়, এগুলোকে অনেক সময় কি জানি বলে, দাঁড়াও আঠালু বা এটালু বলা হয়। তো এগুলোর কারণে এরা কি করে, এরা আর্থ্রোপড পানি হওয়ার কারণে এদের মাধ্যমে এই রিকেটসিগুলো এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সমিট করতে পারে। ঠিক আছে, এবং এরা সাধারণত কি করে, মানুষকে যখন কামড়ায় তখন এই আর্থ্রোপডের কামড়ের কারণে এইগুলো মানুষের বডিতে চলে আসে। ঠিক আছে, দ্য রিকেটসি সার্কুলেট ওয়াইডলি ইন দ্য ব্লাড স্ট্রিম, দ্যাট ইজ কল্ড ব্যাকটেরিমিয়া। অর্থাৎ রিকেটসি সাধারণত ব্লাডের মধ্যে খুব দ্রুত এরা কী করে ছড়িয়ে পড়ে, যেটাকে আমরা ব্যাকটেরিয়ামিয়া বলি, ইনফেক্টিং প্রাইমারিলি দ্য এন্ডোথেলিয়াম অফ দ্য ব্লাড ভেসেল ওয়ালস। এবং এরা সাধারণত আমাদের ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়াম ওয়ালটা আছে
এন্ডোথেলিয়ামটা কোনটা, যে ব্লাড ভেসেলের একদম ভিতরের ইনার যে লেয়ার আছে সেই লেয়ারটাকে এন্ডোথেলিয়াম বলা হয়। তো সেইখানে গিয়ে এর অ্যাটাক করে, অর্থাৎ ব্লাডের সাথেই যে মানে ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে ব্লাড পাস করতেছে এবং ব্লাডটা যে লেয়ারের সাথে লেগে আছে এন্ডোথেলিয়াম, তার সাথেই সে অনেক সময় ইনফেকশন করবে। দ্য এক্সেপশন টু আর্থ্রোপড ট্রান্সমিশন ইজ কক্সিলা বার্নেটি। তো এটা হচ্ছে একটা এক্সেপশন যেটা কি করে, কিউ ফিভার তৈরি করে। দ্য কজ অফ কিউ ফিভার হুইচ ইজ ট্রান্সমিটেড বাই এরোসোল অ্যান্ড ইনহেলড ইনটু দ্য লাংস। তো এরা কী করে, এরোসোলের মাধ্যমে কী করে এক জায়গা থেকে এক জায়গায় যায় এবং মানুষের লাংসে ইনহেলড হয়, অর্থাৎ নিঃশ্বাস বা প্রশ্বাসের মাধ্যমে যখন লাংসে যায় সেখান থেকে এরা কী করে এই এটা আর কি রিকেটসিটা সাধারণত মানুষের বডিতে তখন ডিজিজ তৈরি করতে পারে, অর্থাৎ এটা একটা ট্রান্সমিশনের এক্সেপশন। অর্থাৎ এখানে কোশ্চেন আসলে কিন্তু বাকিগুলো আসবে সবগুলা তোমার আর্থ্রোপডের বাইটে, আর শুধুমাত্র কক্সিলা বার্নেটটি সেটা হচ্ছে কিসের কারণে আর কি, অ্যারোসল ইনহেলের কারণে তার এইটা হচ্ছে ট্রান্সমিশনটা মানুষের দেহে হচ্ছে। আচ্ছা দেখো, এরপর দেখো virtually all rickettsial diseases are zoonoses, that is they have an animal reservoir। অর্থাৎ এদেরকে আমরা জুনোসিস বলতেছি কেন, জু মানে তো জানো চিড়িয়াখানা, তো অনেকটা জুস্পোর যেটা বলা হয় মানে প্রাণী রিলেটেড আর কি, ঠিক আছে। তো এই জন্য প্রত্যেকটা রিকেটস ডিজিজ যেটা সবগুলাই তোমার কিসের সাথে সম্পর্কিত, একটা একটা প্রাণীর সাথে সম্পর্কিত, ঠিক আছে। যে প্রাণীকে তার রিজার্ভার হিসেবে বা সঞ্চয় হিসেবে ইউজ করা হয়, with the prominent exception of epidemic typhus which occurs only in humans। এবং সাধারণত একটা ব্যতিক্রম থাকে এখানে, সেটা হচ্ছে এপিডেমিক টাইফাস, আচ্ছা, যেটা হচ্ছে মহামারীর মতো টাইফাস থাকে, সেটা শুধুমাত্র মানুষের দেহে তৈরি হয়। It occurs only in humans because the causative organism আর প্রোয়াজেকি is transmitted by the human body louse, ঠিক আছে। তো এটা এইটা আর কি এপিডেমিক টাইফাস যেটা, সেটা শুধুমাত্র হিউম্যানে হওয়ার কারণ হচ্ছে কি, এর যে এটা আছে আর কি পজিটিভ এজেন্ট বা পজিটিভ অর্গানিজম আছে রিকার্সিয়া প্রোয়াজেকি, সে শুধুমাত্র মানুষের যে দেহের যে উকুন আছে সেই উকুনের মাধ্যমে তোমার এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সমিট করতে পারে, ঠিক আছে। তো উকুন জিনিসটা সবাই চিনো, বিশেষ করে যাদের চুল একটু বড় বড় তাদের ক্ষেত্রে উকুন থাকে আর কি, আচ্ছা। তো আরেকটা জিনিস হচ্ছে মানে যখন মানুষের মাথা খুব কুল থাকে বা ঠান্ডা থাকে তখন কিন্তু উকুন সাধারণত থাকে না, উকুন বেশি থাকে। আর যখন মানুষের মাথা গরম থাকে, অর্থাৎ মানুষের মাথা অলওয়েজ মানে কোনো কারণে গরম আছে বা মাথা ব্যথা আছে বা মাথায় কোনো ধরনের পেইন আছে, সেক্ষেত্রে কিন্তু মাথা যাতে টেম্পারেচার বেড়ে যায় তখন সেক্ষেত্রে মাথায় আর উকুন থাকে না, বুঝছো। আচ্ছা, এখানে দেখো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে টিক, এগুলো আসলে বাংলাতে কী হবে ছবি দেখে একটু বুঝে নিতে পারছো। লাইসটা যদি সুন্দর হয় না, লাইসটা সুন্দর কালো হয়, কিন্তু লাইসটা এখানে অন্য কালার দিছে। মাইটটা কি, মাইটটা হচ্ছে একটা মাকড়সা টাইপের দেখা যাচ্ছে, কিন্তু মাকড়সা না, আসলে আর্থ্রোপড। এরপরে বাকি যেগুলো আছে সবগুলো একই টাইপের দেখতে আর কি। সহজ কথা যে মানে ছোট ছোট প্রাণী যেগুলো পরজীবী হিসেবে মানুষের দেহে বাস করে সেগুলো হচ্ছে এদের বাহক বা এদের ক্যারিয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিসটা কি বলছে, rickets are transmitted to humans by arthropods such as fleas, ticks, mites and lice। এর আগেই বলা হয়েছে যে সাধারণত মানুষের দেহে আর্থ্রোপডের কামড়ে বা আর্থ্রোপডের দ্বারাই ডিজিজগুলো ট্রান্সমিট হয়। তো এর মধ্যে কী কী আছে, ফ্লিস আছে, টিক্স আছে, মাইটস আছে, লাইস আছে। প্রত্যেকটারই মোটামুটি ছবিগুলো তোমরা দেখছো, কোনটা কীরকম দেখা যায়। তো লাইসটা তোমাদের সবচেয়ে বেশি পরিচিত, ঠিক আছে। ডিপেন্ডিং অন দ্য rickettsial species, rodents, humans or arthropods can serve as reservoirs of infectious organisms। তো এখানে বলতেছে রিকেটসিয়ার প্রজাতির উপর ডিপেন্ড করে বা বিভিন্ন ধরনের রিকেটসিয়াল প্রজাতি তারা বিভিন্ন রকম অ্যানিমাল রিজার্ভার ইউজ করবে, অর্থাৎ তারা বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের অ্যানিমালকে ইউজ করতে পারে। তো সেটা ইঁদুর হইতে পারে, রোডেন্ট মানে ইঁদুরের মতো আর কি, ইঁদুর প্রজাতি ইঁদুর হইতে পারে, হিউম্যান হইতে পারে, মানুষ হইতে পারে, অথবা অন্য কোনো আর্থ্রোপড হইতে পারে, যেগুলো আমরা দেখলাম লাইস, মাইটস, ফ্লিস, এগুলো হইতে পারে, ঠিক আছে। Rickets species have an affinity for endothelial cells located throughout the circulatory system। অর্থাৎ
রিকেটসিয়াল যে স্পিসিস আছে এদের খুব পছন্দের জায়গা বা পছন্দের অ্যাটাকিং প্লেস হচ্ছে মানুষের ব্লাড ভেসেলের ভিতরে যে এন্ডোথেলিয়াল সেল আছে সেই সেলগুলা, ঠিক আছে? যখন এন্ডোথেলিয়াল সেলগুলোকে অ্যাটাক করবে তখন এরা কী করবে, এইগুলো যখন পাবে তখন এরা অ্যাটাক করবে এবং সেখানে গিয়ে বসে থাকার চেষ্টা করবে। Following a bite by an infected arthropod, the organisms are taken into cells by a process similar to phagocytosis, ঠিক আছে? যখনই একটা কোনো কিছু আর্থ্রোপড এদেরকে কামড় দিচ্ছে বা হোস্টকে কামড় দিচ্ছে তখনই কী করবে, অর্গানিজমগুলো সেলের মধ্যে ঢুকতেছে কিসের মাধ্যমে, এই ফ্যাগোসাইটোসিসের মতো একটা প্রসেসে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম যে তারা রেপ্লিকেশন কীভাবে করতেছে। ফার্স্টে একটা সেলের কাছে যাচ্ছে, পরে সেলটা তাকে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে বডির ভিতরে বা সেলের ভিতরে নিয়ে নিচ্ছে, পরে সেখানে সে রেপ্লিকা বা অনেকগুলো কপি তৈরি করতেছে, পরবর্তীতে সে রিলিজ করে ফেলতেছে, ঠিক আছে? তো এইভাবে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় বা তারা ট্রান্সমিশনগুলো করতেছে, ঠিক আছে? The organisms degrade the phagosome membrane by production of a phospholipase C. তো যে অর্গানিজম যেটা আমাদের বিশেষ করে রিকেটস, সেটা কি করবে, এক ধরনের এনজাইম সিক্রেট করবে যার নাম আছে ফসফোলাইপেজ সি। তার কাজ হচ্ছে কি, ফসফোলিপিড মেমব্রেনকে ব্রেকডাউন করে ফেলা। তো ফসফোলিপিড মেমব্রেন যখন ব্রেকডাউন করে ফেলবে তখন যে রেপ্লিকা বা কপিগুলো তৈরি হলো এরা তখন এক জায়গায় থেকে আরেক জায়গায়, অর্থাৎ এক সেল থেকে আরেক সেল ইজিলি তারা ট্রান্সফার হইতে পারবে, ঠিক আছে? তো এটাই ছিল মোটামুটি প্যাথোজেনেসিসের উদাহরণ। প্যাথোজেনেসিসের বাংলা হচ্ছে কি, প্যাথোজেনেসিস হচ্ছে রোগটা কীভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ প্যাথোজেনটা কীভাবে কাজ করতেছে। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, দ্য রিকেটসি ইন দ্য স্পটেড ফিভার গ্রুপ মাল্টিপ্লাই ইন বোথ দ্য নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম অফ দ্য হোস্ট সেলস। তো স্পটেড ফিভার যারা তৈরি করে যেসব রিকেটসি, তারা সাধারণত কোথায় মাল্টিপ্লাই করতে পারে, নিউক্লিয়াসও করতে পারে এবং সাইটোপ্লাজমও করতে পারে। হোস্ট সেলের, অর্থাৎ হোস্ট সেলের দুইটা পার্ট নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, এর যে কোনো জায়গাতে এরা কী করতে পারে, মাল্টিপ্লাই বা এরা রিপ্লিকেশন তৈরি করতে পারে। The rickettsia within the typhus group are limited to growth within the cytoplasm until the host cell eventually dies, releasing the bacteria. তো রিকেটসিটা সাধারণত কী করবে, গ্রোথ করতে থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হোস্ট সেলটা জীবিত থাকবে, অর্থাৎ হোস্ট সেলটা মারা যাওয়া পর্যন্ত তারা কি করতে থাকবে, তারা গ্রো করতেই থাকবে। যখন মারা যাবে তখন তারা এই ব্যাকটেরিয়াগুলো সেখান থেকে বের হয়ে আসবে। In both cases, the rickettsia spread throughout the body via the blood stream or lymphatics, ঠিক আছে? তো যখন এইগুলো মারা যাবে বা সেলটা মারা যাবে তখন যে ব্যাকটেরিয়াগুলো বের হবে বা রিলিজড হবে, সে রিলিজড হওয়া ব্যাকটেরিয়াগুলো পরবর্তীতে কোথায় স্প্রেড করবে বা কোথায় কীভাবে ছড়িয়ে যাবে, এটা সাধারণত ব্লাডের মাধ্যমে ছড়াবে অথবা লিম্ফেটিক সিস্টেম বা লসিকারার যেটা আছে, লসিকা তন্ত্রের মাধ্যমে এক জায়গা থেকে এক জায়গায় তখন এরা কী করবে, ট্রান্সফার হতে পারবে। Focal thrombi are formed in various organs including the skin, and a variety of small hemorrhages and hemodynamic disturbances create the symptom of illness. তো যখন ফোকাল থ্রম্বাই তৈরি হবে, থ্রম্বাইটা হচ্ছে কি, যখন থ্রম্বোসিসের একটা প্রি রিকুইজিট আর কি, যখন এইগুলা জমাট বাঁধার চেষ্টা করবে কোনো জায়গায়, বিভিন্ন অর্গানে, বিশেষ করে স্কিনে, এবং বিভিন্ন ধরনের স্মল হিমোরেজ, হিমোরেজ মানে হচ্ছে কি রক্তক্ষরণ হওয়া, ছোটো ছোটো রক্তক্ষরণ হতে পারে, এবং হিমোডাইনামিক ডিস্টারবেন্স। হিমোডাইনামিক ডিস্টারবেন্সটা কি, হিমোডাইনামিকটা হচ্ছে যখন ব্লাড রিলেটেড কোনো সমস্যা তৈরি হতে থাকবে, যেহেতু আমাদের এই রিকেটসি প্রজাতিগুলো শুধুমাত্র কোথায় অ্যাটাক করতেছে, ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াল সেলে, তো সেজন্য এই সমস্যাগুলো ব্লাড ভেসেলে বা ব্লাড রিলেটেড যে অর্গানগুলো আছে সেইগুলোতেই কাজ করবে, এবং এক সময় এই ব্লাডেই এরা প্রবলেম তৈরি করে ফেলবে, হিমোডাইনামিক যে ডিস্টারবেন্স সেটা ক্রিয়েট করে ফেলবে, এবং এর কারণেই ইলনেস বা অসুস্থতার যে সিমটম বা অসুস্থতার যে তোমার বৈশিষ্ট্য, সেগুলো আমরা তখন উপসর্গগুলো বাইরে থেকে দেখতে পারবো, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে মোটামুটি কিসের, আমাদের যে এটা আছে রিকেটসি যে ফিভারটা আছে বা স্পটেড ফিভার আছে, তো এই ফিভারগুলোর কারণে আমাদের এই ধরনের বৈশিষ্ট্যগুলো আমরা সেখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো রিকেটসির আজকে প্যাথোজেনেসিস পর্যন্ত থাক। তো এরপরে আমাদের ডিজিজগুলো আছে, স্পেসিফিক ডিজিজ কোনটার কারণে কি হচ্ছে না হচ্ছে, তো সেইগুলো আমরা অবশ্যই দেখব, ঠিক আছে? তো আজকে যদি আমরা কী কী বললাম সেটা একটু সামারি করি, তাহলে রিকেটসি সম্পর্কে জানলাম, রিকেটসি কীভাবে নাম আসলো বা রিকেটসি কী সেগুলো সম্পর্কে জানছি, মরফোলজি কী, এরপরে ট্যাক্সোনমিটা কী, এরা কীভাবে রেপ্লিকেশন করে সেটা,
এবং লাস্টে আমরা কি দেখলাম যে প্যাথোজেনেসিস বা এরা কীভাবে তোমার রোগ সৃষ্টি করে। আর একটা কি দেখছি ট্রান্সমিশন কীভাবে হয়, অর্থাৎ মানুষের বডির থেকে বা এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে তারা ট্রান্সমিট করতে পারে। এগুলোকে আমরা মোটামুটি আজকে আমাদের রিকেটসের সম্পর্কে শেখা হয়েছে। পরবর্তী দিন আমরা রিকেটসের বাকিটুকু শেষ করে ফেলবো। তো এটুকু যেটুকু আমরা বললাম এটুকুর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে লাইভ ক্লাসে আমরা এগুলো আলোচনা করব এবং কোনো সমস্যা থাকলে সেখানে সমাধান করার চেষ্টা করা হবে। ঠিক আছে, আজকের ক্লাস এখানে এই পর্যন্তই শেষ, 22 নম্বর স্লাইড পর্যন্ত।